ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা এসেছি দেখো হ্যালো হাইড্রোকার্বনের আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি হ্যালো হাইড্রোকার্বন এর শ্রেণীবিভাগ এবং অ্যালকোহল থেকে প্রস্তুতি। আজকে আমরা আলোচনা করব অ্যালকেন, অ্যালকিন থেকে হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুতি এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও হ্যালো হাইড্রোকার্বনের ভৌত ধর্ম। তাহলে আমরা আসছি দেখো প্রথমে অ্যালকেন থেকে প্রস্তুতি। তোমরা জানো অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের সাধারণ সংকেত কি? আর এইচ। এর সঙ্গে যদি হ্যালোজেনের বিক্রিয়া ঘটানো হয়, দেখো কিসের উপস্থিতিতে বিক্রিয়া হয়? লাইট আর হিট। এখানে হিটটা সাধারণত কত ব্যবহার করি আমরা? 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হবে? অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল হ্যালাইড এবং এইচএইচ উৎপন্ন হবে। এইচএইচ উৎপন্ন হবে। বিক্রিয়াটিকে তোমরা এরকম ভাবে ভাবতে পারো, ধরো আর এক্স এই এইচ প্লাস এইখানে দেখো এই এইচ আর এই হ্যালোজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি হবে? একটা এইচএক্স উৎপন্ন হবে। আর এই হ্যালোজেন পরমাণুটা অ্যালকিল মূলকের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে তোমার কি উৎপন্ন করবে? আর খুব সহজ বিক্রিয়া। এখানে দেখো যে হ্যালোজেনগুলো আমরা এক্ষেত্রে ব্যবহার করব প্রস্তুতির জন্য, কি কি ব্যবহার করব? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই তিনটে হ্যালোজেনকে আমরা এখানে অ্যালকিল হ্যালাইড প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করব। এইগুলো যদি দেখো বিক্রিয়ার ক্রম দেখি, তাহলে অর্ডার অফ রিঅ্যাকশন, এর ক্ষেত্রে কি হয় বলছে, দেখো ক্লোরিন সব থেকে বেশি হয়, তারপরে তোমার কি আছে? ব্রোমিন, তারপরে আয়োডিন। এর থেকেও বেশি হয় ফ্লোরিন। কিন্তু এই প্রক্রিয়ায় আমরা ফ্লুরো অ্যালকেন প্রস্তুত করতে পারি না, কারণ ফ্লোরিন এত সক্রিয় যে অ্যালকেনের সঙ্গে বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে এবং কার্বন কার্বন বন্ধন বিয়োজিত হয়। তাহলে আমরা দেখো প্রথম যদি একটা উদাহরণে আসি, মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। ক্লোরিনের সক্রিয়তা দেখো অধিক, সেই জন্য এটা লাইটের উপস্থিতিতে বা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ঘটে, অর্থাৎ এইচ নিউ। বিক্রিয়াটিকে যদি দেখো আমরা একটু ভেঙে লিখি, তাহলে CH3H প্লাস Cl। এখানে কি হবে? এই H আর Cl যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করবে? HCl। আর আগের মতোই দেখো যেটা এই কনসেপ্ট ছিল, এই ক্লোরিন এখানে যুক্ত হয়ে গিয়ে CH3Cl উৎপন্ন করবে, অর্থাৎ মিথাইল ক্লোরাইড। বলছে এবার দেখো একটা মজার ব্যাপার, যে এই মিথাইল ক্লোরাইড হলো, কিন্তু বিক্রিয়াটা এখানে থেমে থাকে না, বিক্রিয়াটা ক্রমশ চলতে থাকে। মিডিয়ামে হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন উপস্থিত। এই ক্লোরিন কি করে? এই যে অ্যালকিল মূলকের হাইড্রোজেনগুলোকে পরপর প্রতিস্থাপন করতে থাকে। অর্থাৎ যে মিডিয়ামে যে ক্লোরিন আছে, সেই ক্লোরিন কি করবে? এই মিথাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এর আরও একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। করলে তাহলে কি উৎপন্ন হবে? দেখো আগে ছিল 3টে হাইড্রোজেন, তাহলে এখন হলো 2টো CH2Cl, আর এখন HCl উৎপন্ন হবে। তাহলে এটা কি হয়ে গেল? মিথিলিন ডাইক্লোরাইড। এই মিথিলিন ডাইক্লোরাইডে এখনো হাইড্রোজেন আছে, এটাও তোমার কি হবে? এইচ নিউ এর উপস্থিতিতে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। আরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হলে কি হয়? CH3, অর্থাৎ তোমার কি আছে? ক্লোরোফর্ম।
প্লাস তোমার কি হবে এখনো HCl। এই ক্লোরোফর্মেও দেখো এখন একটা হাইড্রোজেন আছে, অর্থাৎ ক্রমান্বয়ে হাইড্রোজেন প্রতিস্থাপন চলবে। যতক্ষণ হাইড্রোজেন থাকবে বিক্রিয়াটা থেমে থাকবে না। আরো একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি হবে CCl4 আর HCl, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে আমরা কি প্রস্তুত করতে চাইছিলাম, মিথাইল ক্লোরাইড, কিন্তু কি পেলাম, মিথাইল ক্লোরাইডের সঙ্গে ডাই টাই এবং টেট্রাক্লোরোমিথেনের একটা মিশ্রণ পেলাম। এবং দেখো এই যে উপাদানগুলো প্রস্তুত হয়েছে মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথিলিন, কার্বন টেট্রাক্লোরাইড, এদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি, ফলে সহজে এদেরকে পৃথক করা যায় না। সেই জন্য এই প্রক্রিয়া দ্বারা আমরা পরীক্ষাগারে মিথাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারি না। তবে দেখো যদি বিক্রিয়াটিকে খুব নিয়ন্ত্রিতভাবে করা হয় এবং মিথেনের পরিমাণটা খুব বেশি নেওয়া হয়, নিয়ে যদি বিক্রিয়াটা করা হয় তাহলে অধিক পরিমাণে মিথাইল ক্লোরাইড পাওয়া যাবে। কিন্তু তার সঙ্গেও এই উপাদানগুলো কিছু কিছু উৎপন্ন হবে, অর্থাৎ মিশ্রণটা থাকবে। সেই কারণে আমরা বলি যে এই প্রক্রিয়ায় আমরা পরীক্ষাগারে মিথাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারি না। কিন্তু শিল্পক্ষেত্রে এই প্রক্রিয়াটি ব্যবহার হয়, কারণ সেখানে অপেক্ষাকৃত সস্তার কাঁচামাল দ্বারা সহজেই মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয় এবং এই উপাদান যেগুলো প্রস্তুত হয় তাদেরকে ফ্র্যাকশনেটিং কলমের সাহায্যে সহজেই পৃথক করে নেওয়া হয়। তাহলে ক্লোরাইড গেল। এরপরে যদি আমরা ব্রোমিনের ক্ষেত্রে আসি, দেখো মিথেনের সঙ্গে যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটায়, ব্রোমিনের দেখো সক্রিয়তা অপেক্ষাকৃত ক্লোরিন অপেক্ষা কম, সেই জন্য এখানে আলো নয় হিট দিতে হবে। তাহলে কি হবে, এরও একটা হাইড্রোজেন পরমাণু এবার কি হবে ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে কি হবে CH3Br প্লাস HBr। এইখানে দেখো যদি আয়োডিনেশন করি, মিথেনের সঙ্গে যদি আয়োডিনের বিক্রিয়া ঘটাই, আয়োডিনের ক্ষেত্রে দেখো সক্রিয়তা আরো কম, ফলে এর ক্ষেত্রে তোমার কি হবে হিট দিতে হবে, সেই সঙ্গে আমাদের অনুঘটকের প্রয়োজন। তাহলে এখানেও তোমার কি হবে মিথেনের হাইড্রোজেন পরমাণু আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ CH3I প্লাস H। এইখানে দেখো বিক্রিয়াটা উভমুখী। এবার ভালো করে খেয়াল করো, এতক্ষণ দেখো আমরা ক্লোরিনেশন করলাম, ব্রোমিনেশন করলাম, হলো যে আয়োডিনেশন করলাম এখানে বিক্রিয়াটা হয়ে গেল কি হচ্ছে উভমুখী। কেন উভমুখী বলছে, এই যে HI উৎপন্ন হচ্ছে, এই HI কি তীব্র বিজারক। তীব্র বিজারক, এই তীব্র বিজারক হওয়ার জন্য কি হবে বলছে, এই HI উৎপন্ন মিথাইল আয়োডাইডকে পুনরায় তোমার কি হবে মিথেনে বিজারিত করবে, অর্থাৎ HI উৎপন্ন মিথাইল আয়োডাইডকে CH4 এ বিজারিত করবে। তাহলে যদি মিথাইল আয়োডাইডকে পুনরায় মিথেনে বিজারিত করে দেয়, তাহলে এই প্রক্রিয়ায় আমরা কি হবে মিথাইল আয়োডাইড পাবো না। বলছে এই প্রক্রিয়া যদি আমাদের দেখো মিথাইল আয়োডাইড পেতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই হাইড্রোজেন আয়োডাইডকে বিক্রিয়া মাধ্যম থেকে সরাতে হবে। হাইড্রোজেন আয়োডাইডকে বিক্রিয়া মাধ্যম থেকে যদি আমরা সরাতে পারি তাহলে মিথাইল আয়োডাইড পাবো। কেন, তাহলে তখন আর মিথাইল আয়োডাইডকে বিজারিত করার জন্য কেউ নাই। এই কারণে এখানে তোমার কি হয়, বিক্রিয়াটি জারক পদার্থের উপস্থিতিতে করা হয়। জারক পদার্থের উপস্থিতিতে করা হয়। কি কি জারক পদার্থ ব্যবহার করা হয় সাধারণত, HIO3, HNO3, HGO বা ফসফরিক অ্যাসিড H3PO। এই জারক পদার্থগুলোর উপস্থিতিতে করলে তোমার কি হবে,
যে উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে, যেটা বিজারিত করে মিথাইল আয়োডাইডকে মিথেনে পরিণত করছে, তাকে জারিত করে দেবে, অর্থাৎ বিক্রিয়া মাধ্যম থেকে সরিয়ে দেবে। এখানে যদি আমরা বলি, দেখো যদি আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে HiO3 ব্যবহার করি, তাহলে কি করবে? এই HiO3 আগেই বিক্রিয়া মাধ্যমে উপস্থিত হয়ে আছে, অর্থাৎ বিক্রিয়া শুরু করার আগেই আমরা একে যোগ করেছি। তাহলে এই বিক্রিয়া মাধ্যমে উপস্থিত হয়ে আছে, যেই বিক্রিয়া করে HI উৎপন্ন হবে, এ করবে কি? সঙ্গে সঙ্গে HI কে কি করবে? জারিত করে আয়োডিনে পরিণত করবে। আর কি হবে? জল উৎপন্ন হবে, হাইড্রোজেন অক্সিজেন। ব্যালেন্স করার জন্য দেখো এখানে তোমার কি হবে? 5 অণু HI লাগবে, তাহলে 6টা আয়োডিন হচ্ছে, 3 অণু আয়োডিন, অক্সিজেন 3টে, 3 অণু জল। তাহলে কি হলো? দেখো জারক পদার্থ HiO3 আয়োডিক অ্যাসিড ব্যবহার করার ফলে তোমার কি হচ্ছে? HiO3 আগে থেকেই মিডিয়ামে উপস্থিত, যেই সামান্য পরিমাণে বিক্রিয়া করে HI উৎপন্ন হলো, HiO3 কি করলো? HI কে জারিত করে আয়োডিনে পরিণত করেছে। ফলে এ আর বিক্রিয়া মাধ্যমে উপস্থিত থাকতে পারছে না এবং মিথাইল আয়োডাইডকে বিজারিত করতে পারছে না। উপরন্তু আয়োডিন উৎপন্ন হচ্ছে, যে আয়োডিনটা আবার বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাহলে এই জারক পদার্থের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়াটা করি, তাহলে এই বিক্রিয়া থেকে আমরা সহজেই মিথাইল আয়োডাইড পেতে পারবো। এবার যদি দেখো আমরা বিক্রিয়ার মেকানিজমটার দিকে একটু খেয়াল করি। বিক্রিয়ার মেকানিজমটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো নর্মাল ভাবে আমরা বিক্রিয়াটিকে সাধারণভাবে কিভাবে প্রকাশ করতে পারি? মিথেন, উদাহরণস্বরূপ মিথেনই নেওয়া হচ্ছে, এর X2 বিক্রিয়া করে তাহলে তোমার কি হবে? CH3X প্লাস HX। এখানে বিক্রিয়াটা কোন পথে ঘটে? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন অর্থাৎ মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এর মেকানিজম কি হয়? একটা স্টেপ, আলোর উপস্থিতিতে এক্স এর হোমোলাইটিক বিভাজন অর্থাৎ সুষম বিভাজন ঘটে, দুটো মুক্তমূলক উৎপন্ন করে। সেকেন্ড স্টেপ, আচ্ছা এই মেকানিজম তোমরা জেনেছো, তবু তোমাদের মনে করার জন্য আরেকবার বলে দিচ্ছি। সেকেন্ড স্টেপ কি হয়? CH3H, দেখো এটাকে মিথেন, এর সঙ্গে এই হ্যালাইড মুক্তমূলক বিক্রিয়া করে এর একটা CH বন্ধনের বিয়োজন ঘটে এই অ্যালকিল মুক্তমূলক বা মিথাইল মুক্তমূলক এবং HX উৎপন্ন করে। এই স্টেপটা হচ্ছে খুব স্লো স্টেপ, এর ক্ষেত্রে এই স্টেপটা স্লো স্টেপ, ফলে এটা কি হবে? হার নির্ধারক ধাপ, অর্থাৎ তোমার কি হচ্ছে? RD স্টেপ। এবার দেখো 3 নম্বরের ক্ষেত্রে কি হয়েছে? এই মিথাইল মূলক অর্থাৎ CH3 ডট কি করবে? অপর যে হ্যালোজেন পরমাণু এই অণুগুলো আছে, হ্যালোজেন, তার সঙ্গে বিক্রিয়া করবে, অর্থাৎ এখানে বন্ধনের এটা দেখো, এইগুলো তোমরা জানো, এই অ্যারো দেওয়া হয় মুক্তমূলকের ক্ষেত্রে, অর্থাৎ যখন সুষম বিয়োজন ঘটে একে বলা হয় ফিশ হুক অ্যারো। তোমরা পড়ে এসছো অনেকটা, সেই জন্য খুব ডিটেলস যাচ্ছি না। তাহলে মিথাইল হ্যালাইড প্লাস এক্স ডট, এইটা। এর মধ্যে দেখো এই স্টেপটাকে বলি আমরা তোমার কি আছে? ইনিশিয়েশন। এই স্টেপটা শুরু করছে, দ্যাট ইজ ইনিশিয়েশন। এই দুটো স্টেপ হচ্ছে প্রোপাগেশন। এর পরের স্টেপটা আসছি দেখো টার্মিনেশন। এই স্টেপটা আসছি টার্মিনেশন, এখানে লিখে দিই আগে। টার্মিনেশন কোনটা? যে স্টেপটা আমরা বলতে চলেছি। এখন এই টার্মিনেশনে কি ঘটবে বলছে, দেখো টার্মিনেশনে ঘটবে সেটা নির্ভর করছে এই বিক্রিয়াটা করার ফলে মাধ্যমে আর কি অবশিষ্ট আছে। অর্থাৎ দেখো
তার আগে আরো একটু বলি, এই যে প্রোপাগেশন, এটা তো শুরু করলো, এই যে প্রোপাগেশন, এই দুটো স্টেপ কি হবে, বারবার রিপিট হবে, অর্থাৎ বারবার ওই প্রক্রিয়াগুলো ঘটে মিথাইলাইজাইড হতেই থাকবে। একটা সময় আসবে তোমার কি আছে, কোনো উপাদান হয়তো শেষ হয়ে যেতে পারে, বা এরকম হতে পারে বিক্রিয়ার কন্ডিশন বা শর্তটা নাই, অর্থাৎ আলোর উপস্থিতি নাই বা তাপের উপস্থিতি নাই। সেক্ষেত্রে টার্মিনেশনে কি ঘটবে, 4 নম্বর স্টেপে বলছে টার্মিনেশনে যদি দেখা যায় এই এক্স অতিরিক্ত আছে বা এক্সটা আছে, তাহলে কি হবে, দুটো এক্স যুক্ত হয়ে গিয়ে x2 হতে পারে। আর যদি দেখা যায় এখানে তোমার কি আছে, মিথাইল অতিরিক্ত আছে, তাহলে কি হবে, দুটো মিথাইল মূলক পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ইথেন উৎপন্ন হতে পারে। এরকম যদি দেখা যায় যে বিক্রিয়া কন্ডিশনটা নাই, ফলে এখানে মিথাইল মূলক এবং এক্স দুটোই আছে, তাহলে কি হবে, মিথাইল হ্যালাইডও হতে পারে। সেটা নির্ভর করছে কার উপরে, বিক্রিয়া শেষে কে অতিরিক্ত উপস্থিত আছে। তাহলে এই হলো দেখো রিঅ্যাকশন মেকানিজম। এবার দেখো আরডি স্টেপে কে উৎপন্ন হয়েছে, অ্যালকিল ফ্রি রেডিক্যাল বা মিথাইল ফ্রি রেডিক্যাল। অ্যালকিল রেডিক্যাল হয়েছে, অ্যালকিল ফ্রি রেডিক্যাল। তো এই অ্যালকিল ফ্রি রেডিক্যাল হওয়ার জন্য তাহলে তোমার কি হবে, এই অ্যালকিল ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির উপরে বিক্রিয়ার হার নির্ভর করবে, অর্থাৎ তোমার কি আছে, স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল indicate the rate of reaction, অর্থাৎ রিঅ্যাকশনের রেট বা হার নির্ধারণ করবে কে, এই ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি। হয়েছে। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, দেখো এইখানে দেখো ভালো করে এইটাকে খেয়াল করো তো, এই CH বন্ধন বিয়োজিত হচ্ছে আর HX বন্ধন উৎপন্ন হচ্ছে, ফলে এই বন্ধন ভাঙার জন্য শক্তির প্রয়োজন, আর এই বন্ধন গঠনে শক্তি বর্জন করবে। এইখানে যার ক্ষেত্রে এই শক্তি বর্জনটা বেশি হবে, তার ক্ষেত্রে রিঅ্যাকশনটা অপেক্ষাকৃত সোজা হবে। তাহলে এইটা দেখো বন্ধন শক্তি দিয়ে আমরা বলতে পারি ক্লোরাইড এর বন্ধন শক্তি বা HCl এর বন্ধন শক্তি HI অপেক্ষা তোমার বেশি, ফলে এখানে ক্লোরিন আয়োডিন অপেক্ষাকৃত সহজে বিক্রিয়া করবে। হয়েছে। এরপরে আমরা একটা অন্য উদাহরণে আসি, দেখো যার জন্যই আমাদের এই মেকানিজমটা দেয়া। তাহলে এখানে আর একটু দরকার হলে আমরা বলে দিই যে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি, এর ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি বা স্টেবিলিটি অফ ফ্রি রেডিক্যাল কি হয় তোমরা জানো, যে তোমার মিথাইল ফ্রি রেডিক্যাল তার থেকে 1 ডিগ্রি, তার থেকে 2 ডিগ্রি, তার থেকে 3 ডিগ্রি। এই কারণে তোমার যে বিভিন্ন প্রকার যদি হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনগুলোর অর্থাৎ বিভিন্ন প্রকার হাইড্রোজেনগুলোর প্রতিস্থাপনের ক্রম, অর্থাৎ এইচ এর প্রতিস্থাপন বা সাবস্টিটিউশনের ক্রম, প্রতিস্থাপনের ক্রম কি হবে, 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি বেশি হবে, 2 ডিগ্রি অপেক্ষা 3 ডিগ্রি। কারণ দেখো 3 ডিগ্রি হাইড্রোজেন গেলে কি হবে, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি হাইড্রোজেন গেলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, 1 ডিগ্রি গেলে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, মিথাইলটা তারপরে। তাহলে এখানে দেখো যদি আমাদের এই উদাহরণটা দিই CH3 CH2 CH3, এর মধ্যে যদি আমরা ক্লোরিন দিই H এর উপস্থিতি। প্রথম কথা দেখো এখানে হাইড্রোজেন কত প্রকারের আছে, দেখো 2 প্রকারের হাইড্রোজেন আছে, এটা এটা একই সমতুল্য, এটা দিই সমতুল্য হাইড্রোজেন। 11-এ শিখেছো কাকে বলি আমরা সমতুল্য হাইড্রোজেন, যখন বলছে কোনো একটা যৌগের যে কোনো হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন বা অন্য গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে মনোহ্যালো ডেরিভেটিভ উৎপন্ন করে, সেটা যদি একই হয় তাহলে সেই হাইড্রোজেনগুলোকে আমরা বলবো সমতুল্য হাইড্রোজেন। দেখো এখানেও যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে 1 ক্লোরোপ্রোপেন, এখানেও যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়
তাহলে এটাও হবে তোমার কি আছে 1 ক্লোরোপ্রোপেন। কিন্তু এই হাইড্রোজেন যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এইটা কি হয়ে যাবে খেয়াল করো 2 ক্লোরোপ্রোপেন। পরে এরা দুজন সমতুল্য কিন্তু এ নয়। তাহলে এখন যদি দেখো এই প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে এ হাইড্রোজেনের প্রতিস্থাপন হয় তাহলে তোমার কি হবে CH3 CH2 CH2Cl এইটা কি 1 ক্লোরোপ্রোপেন যদি বি হাইড্রোজেনের প্রতিস্থাপন ঘটে তাহলে কি হবে CH3 CHCl CH3 অর্থাৎ 2 ক্লোরোপ্রোপেন। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি ভালো করে খেয়াল করো এখান থেকে হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হতো তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হতো। তাহলে এই ক্লোরিনটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে। আচ্ছা তোমাদের একবার কার্বোক্যাটায়নটা দেখিয়ে দিই তারপরে এখান থেকে বলছি। যদি এখান থেকে আগে দেখিয়ে দিই ফ্রি রেডিক্যাল ফরমেশনটা। ফ্রি রেডিক্যাল ফরমেশন এখান থেকে দেখো যদি এইখান থেকে হাইড্রোজেন যেত CH3 CH2 CH2 ডট অর্থাৎ 1 ডিগ্রি, যদি এখান থেকে হাইড্রোজেন যেত তাহলে কি হতো CH3 CH ডট CH3 এইটা। তাহলে এইটা হওয়ার জন্য এবার দেখো এইটা তোমার কি আছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তাহলে এখান থেকে এইটা হয়েছে এখান থেকে এইটা হয়েছে, দ্যাট ইজ মোর স্টেবল। মোর স্টেবল, তাহলে মোর স্টেবল হওয়ার জন্য এইটা তোমার কি হবে বেশি পরিমাণে উৎপন্ন হবে, কারণ এখানে 2 ডিগ্রি হাইড্রোজেন গঠন হয়েছে। তাহলে এইটা তোমার কি হয়ে যাবে দ্যাট ইজ এটা মেজর প্রোডাক্ট হবে, এইটা হয়ে যাবে মেজর কত 55%, এইটা হয়ে যাবে তোমার কি হচ্ছে মাইনর কত 45% হয়েছে। তাছাড়া তোমরা এমনি নর্মাল ভাবে হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্রম দিয়েও বলতে পারো। দেখো এখানে থেকে তোমার কি আছে এটা 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে এইটা, আর 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে এইটা 2 ক্লোরোপ্রোপেন। তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেনের প্রতিস্থাপনের ক্রমটা তোমার কি হচ্ছে বেশি হওয়ার জন্য, তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যে 2 ক্লোরোপ্রোপেন হয়েছে এটা মেজর প্রোডাক্ট হবে। খুব সোজা, যে কোনোটা দিয়ে বলতে পারো। ফ্রি রেডিক্যাল গঠন, ফ্রি রেডিক্যাল গঠনটা কি অ্যাকচুয়াল মেকানিজম, আর এইটা হাইড্রোজেনের প্রতিস্থাপনের ক্রম এটা কি, এটা হচ্ছে তোমার জাস্ট ওই মেকানিজম থেকে অর্থাৎ ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি থেকে এটা আমাদের একটা কনক্লুশন। তাহলে এইটা হলো। এবার দেখো এখানে যদি আমরা ব্রোমিনেশন ঘটাতাম এই যৌগের ক্ষেত্রে, তাহলে একইভাবে উৎপন্ন হবে। ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করলাম, এখানে আমাদের হিট দিতে হবে। তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে কি হবে CH3 CH2 CH2 Br 1 ব্রোমোপ্রোপেন, এখান থেকে যদি হাইড্রোজেন যায় CH3 CH Br CH3 এইটা। তাহলে এক্ষেত্রেও তোমার কি হবে এটা ট্রু ব্রোমো, ব্রোমোপ্রোপেন। এবার এখানে তোমার কি হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা কি হয়ে যাবে মেজর 1 ব্রোমোপ্রোপেন মাইনর। পার্সেন্টেজ কত 97%, 3%। এইখানে মজাটা দেখো, ক্লোরিনেরও যা নিয়েছে মেজর প্রোডাক্ট, ব্রোমিনের ক্ষেত্র বা ব্রোমিনেশনের ক্ষেত্র মেজর প্রোডাক্ট একই হয়েছে, কিন্তু ক্লোরিনের মেজর প্রোডাক্টের পার্সেন্টেজ দেখো 55%, আর ব্রোমিনেশনে মেজর প্রোডাক্টের পার্সেন্টেজ দেখো 97%। কেন? কারণ বলছে যে এখানে ব্রোমিনের ক্ষেত্রে এর সিলেক্টিভিটি বেশি, অর্থাৎ Br এর সিলেক্টিভিটি Cl অপেক্ষা বেশি। তোমাদের একটা জিনিস একটু তথ্য দিই, দেখো
বলছে এখানে যদি আমরা এই 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি হাইড্রোজেনের এইচ এর প্রতিস্থাপনে দেখি, এটা বলছে ক্লোরিনের ক্ষেত্রে এদের প্রতিস্থাপনের ক্রম কত হয়, 3.85, আর ব্রোমিনের ক্ষেত্রে হয় তোমার কত 182 16,000 এই 100। ভালো করে খেয়াল করো, বলছে ক্লোরিনের ক্ষেত্রে 1 ডিগ্রি হাইড্রোজেনের তুলনায় 3 ডিগ্রি হাইড্রোজেনকে প্রতিস্থাপনের ক্রম বা সক্রিয়তা কত, 5 গুণ। আর ব্রোমিনের ক্ষেত্রে 1 ডিগ্রির তুলনায় 3 ডিগ্রিকে প্রতিস্থাপনের ক্রম কত, 1600 গুণ। অর্থাৎ ব্রোমিনের সিলেক্টিভিটিটা অনেক বেশি। সেই জন্য এক্ষেত্রে তোমার কি হবে, এখানে 50%, এই 55%, আর ওখানে তোমার হয়েছে কত, তোমার 97%। এই হলো। আচ্ছা আচ্ছা, এবার তোমাদের দেখো একটা দিচ্ছি, এটা একটা কোশ্চেন দেয়া হচ্ছে, এইটা বলছে দেখো এই যৌগের মনোক্লোরিনেশনে কতগুলি বিক্রিয়াজাত পদার্থ পাবো এবং তাদের আপেক্ষিক পরিমাণ কি হবে। তাহলে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে, দেখো কতগুলি বিক্রিয়াজাত আছে, এটাকে কিউ দিয়ে দিলাম যেমন কোশ্চেন দিয়েছি, কতগুলি বিক্রিয়াজাত পদার্থ পাবো এবং তাদের আপেক্ষিক পরিমাণ কি হবে। খেয়াল করে এই যৌগটাকে আমি আবার লিখছি, CH3, এইটা বলছে দেখো এতে 1 ডিগ্রি হাইড্রোজেন, এইটা 2 ডিগ্রি হাইড্রোজেন, এটা 3 ডিগ্রি হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে 3 প্রকারের ডিগ্রি অনুযায়ী 3 প্রকারের হাইড্রোজেন আছে। কিন্তু খেয়াল করো তো সমতুল্য হাইড্রোজেন কয় প্রকার আছে। আমাকে কতগুলো মনোক্লোরো প্রোডাক্ট পাবো সেটা করতে গেলেই কি করতে হবে, করতে গেলে এটাই করতে হবে যে এক্ষেত্রে কত প্রকারের সমতুল্য হাইড্রোজেন আছে। খেয়াল করে এটাকে দিলাম এ, এটা ওই, এটাও হচ্ছে এ, অর্থাৎ এই দুটো হাইড্রোজেন সমতুল্য, দুটি 1 ডিগ্রি এবং সমতুল্য। এটাও 1 ডিগ্রি কিন্তু এর সঙ্গে সমতুল্য নয়। কেন, বলছে এখান থেকে প্রতিস্থাপন করলে যে যৌগ পাবো এটাকে প্রতিস্থাপন করলে তার অপেক্ষা ভিন্ন যৌগ পাবো, আমরা দেখিয়ে দেবো। তাহলে এটা বুঝতে পারছো 2 ডিগ্রি, এটা অবশ্যই কি হবে সি, এটা 3 ডিগ্রি ডি। তাহলে আমি যদি ক্লোরিনেশন করি, ক্লোরিন দিচ্ছি এইচ নিউ, এখানে দেখো যদি এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করি তাহলে কি হবে, সি এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করেছি, তা এখান থেকে বলেছি, তাহলে এটা কি হয়ে যাবে CH2 Cl CH CH3 CH2 CH3। এবার বি হাইড্রোজেন প্রতিস্থাপন করছি, দেখো CH3 CH2Cl। আমরা কি বলেছিলাম, এ বি দুটো 1 ডিগ্রি হলেও সমতুল্য নয়। তাহলে আমরা দেখে নেব সত্যি আলাদা কিনা, এদের নাম থেকে দুটো আলাদা যৌগ হয়েছে কিনা। দেখো এখানে কি হয়েছে 1 2 3 4, অর্থাৎ তোমার কি আছে 1 ক্লোরো 2 মিথাইল
বিউটেন। এখানে দেখো কি হয়েছে 1 2 3 4 1 ক্লোরো 3 মিথাইল বিউটেন। তাহলে যেহেতু দুটো যৌগ আলাদা হয়েছে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো এ এবং বি 1 ডিগ্রি হাইড্রোজেন হলো এরা সমতুল্য হাইড্রোজেন নয়। আচ্ছা এবার সি এর প্রতিস্থাপনের ক্ষেত্রে দেখি। সি এর প্রতিস্থাপন CH3 এখানে, তাহলে এইখানে সি এর প্রতিস্থাপন করাচ্ছি যখন এখানে হাইড্রোজেন থাকবে, এখানে ক্লোরিন এসছে, এখানে মিথাইল। যদি ডি হাইড্রোজেনের প্রতিস্থাপন করাই দেখো এই হাইড্রোজেন গেছে, তাহলে এখানে ক্লোরিন, বাকি সব একই আছে। হয়েছে? আচ্ছা প্রথম আসছি দেখো, প্রথম আসছি এইটাতে এদের আপেক্ষিক পরিমাণটা কি হবে। তোমরা এখানে দেখো আমরা দেখতে পেয়েছি দুটো 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, যাদের ক্ষেত্রে আমরা ক্রমটা সাধারণত কি জানি যে 1 ডিগ্রি হাইড্রোজেনের প্রতিস্থাপনের ক্রম তোমার একই, আর একটা 2 ডিগ্রি আর একটা 3 ডিগ্রি হাইড্রোজেনের প্রতিস্থাপন ঘটেছে। এইখানটা ভালো করে খেয়াল করবে, এখানে বেশ ভালো মজা লুকিয়ে আছে। কেন? আমাদের এতক্ষণের যে কনসেপ্ট দেখো সেই কনসেপ্ট অনুযায়ী কি হয়, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে 2 ডিগ্রি, এবার এই 1 ডিগ্রি দুটোকে নিয়ে আমাদের কনফিউশন থাকতে পারে, এই পর্যন্ত আমাদের শিখেছি। এখানে হয় দেখো পার্সেন্টেজটা খেয়াল করো 33% হয় এইটা, কটা 2 ডিগ্রি হ্যালাইডটা। 3 ডিগ্রি হ্যালাইডটা হয় 22%, দেখো এটা কিন্তু কমে গেছে 3 ডিগ্রি হ্যালাইড। এই 1 ডিগ্রি হ্যালাইড হচ্ছে 30%, এটা 1 ডিগ্রি হ্যালাইড, এটাও 1 ডিগ্রি হ্যালাইড, এটা হয় 15%। বেশ মজার একটা নতুন জিনিস দেখা গেল, তাই না? তো এখানে দেখো আমাদের ন্যাচারালি আমাদের যদি মেজর প্রোডাক্ট, তোমাদের যদি পার্সেন্টেজ করতে এত কেউ বলবে না কখনো, তোমাদের বলবে মেজর প্রোডাক্ট। এখানে দেখি মেজর প্রোডাক্ট 3 ডিগ্রি হাইড্রোজেন, এটাকে মেজর প্রোডাক্ট করে দেবে, ভুল। তাহলে এইখানে এই ঘটনাটা কিসের জন্য ঘটলো খুব ভালো করে শোনো একটা কথা। এইখানে এই ঘটনাটা হচ্ছে এর আগে যেটা বলেছি একটা জিনিস টার্ম আমরা বলেছি সিলেক্টিভিটি, এর সঙ্গে আরো একটা জিনিস আছে সিলেক্টিভিটি অ্যান্ড প্রবাবিলিটি। এর উপরে একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বতে একটা গাণিতিক গণনা আছে, সেই গণনার মাধ্যমে আমরা এই যৌগগুলোর শতকরা পার্সেন্টেজ নির্ণয় করতে পারবো। তোমাদেরকে একটা হিন্টস দিই, দেখো এইটা কেন বেশি হয়ে গেল ভালো করে খেয়াল করো তো। এই 2 ডিগ্রির তুলনায় তোমার বা এই যে এই বি এর তুলনায় এর বেশি হলো, কিসের জন্য ভালো করে দেখো। বি হাইড্রোজেন কত আছে 3টে, তাহলে ওই হাইড্রোজেন প্রতিস্থাপন হওয়ার সম্ভাবনা কত 3 ভাবে, বা 3টে প্রতিস্থাপনের সম্ভাবনা 3টে। দেখো তো এ হাইড্রোজেন একই কিন্তু কটা আছে 6টা, তাহলে এর প্রতিস্থাপনের সম্ভাবনার অর্ডার হচ্ছে কত 6, যেখানে এর ছিল 3, দুটো একই 1 ডিগ্রি হাইড্রোজেন। এই রকম তোমার সিলেক্টিভিটি অ্যান্ড প্রবাবিলিটির একটা তত্ত্ব আছে, যার একটা গাণিতিক গণনার মাধ্যমে আমরা এইটাকে নির্ণয় করতে পারবো। তবে তোমরা যদি সত্যি সেই তত্ত্বটা জানতে চাও তাহলে আমাকে জানাবে, আমি একদিন সেই তত্ত্বটাকে একটু আলোচনা করে দেবো তোমাদের। তবে তত্ত্বটা সাধারণত তোমাদের লাগবে না, যদি একান্তই জানতে চাও তাহলে এটা হবে। তাহলে এই গেল তোমার মেজর প্রোডাক্ট হয়ে গেল 2 ডিগ্রি। তাহলে আমরা প্রোডাক্ট দেখো, প্রোডাক্ট কটা পেয়েছি, 1 2 3 4, কটা 4টে না, এখানটাও এবার খেয়াল করো 4টে নয় কেন, আমরা কটা প্রোডাক্ট পেয়েছি, পিডিটি পেয়েছি 6টা। কি করে 6টা হয়ে গেল বলছি, দেখো এই হাইড্রোজেনটাকে খেয়াল করো, এই হাইড্রোজেন বলছে এই কার্বনকে, দ্যাট ইজ কাইরাল কার্বন। এই কাইরাল কার্বন হওয়ার জন্য এর দুটো আমরা পাবো, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ দুটো NnCO পাবো। তাহলে এই যৌগটার দুটো আইস পাবো,
বা দুটো প্রোডাক্ট পাবো। আরেকটা কাইরাল কার্বন খেয়াল করো, এইখানে একটা কাইরাল কার্বন, তাহলে এর ক্ষেত্রে এই 2 ডিগ্রিরও কি হবে, একটা প্লাস। ভালো করে দেখো, এই যে কার্বনটা কাইরাল কার্বন তোমরা জানো, এটা এই কার্বনের সঙ্গে 4টে ডিফারেন্স গ্রুপ যুক্ত আছে, এর সঙ্গে দেখো 4টে যুক্ত নাই, এখানে এরকম কোনো কার্বন নাই, এইখানে এই কার্বনটা দেখো এর সঙ্গে 4টে ডিফারেন্স গ্রুপ যুক্ত আছে, ফলে এর ক্ষেত্রে দুটো, একটা প্লাস একটা মাইনাস, এর ক্ষেত্রেও দুটো, একটা প্লাস একটা মাইনাস পাবো। তাহলে মোট প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি কত, 6টা হয়েছে। তাহলে প্রোডাক্ট পাবো আমরা 6টা। আচ্ছা, তোমাদের একটা হোম টাস্ক দিই। আচ্ছা, এর আগের ক্লাসে তোমাদের আমি একটা হোম টাস্ক দিয়েছিলাম, বলেছিলাম যে হোম টাস্কটা তোমরা করবে, করে ভিডিওর কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তো কমেন্ট দেখে মনে হচ্ছে তোমরা কি ওইটা করতে পারছো না, কিন্তু ওটা খুব সোজা ছিল। তোমরা চেষ্টা করো, দেখবে করতে পারবে। আর একান্তই যদি না পারো তাহলে আমাকে কিন্তু জানাবে। তোমরা এই হোম টাস্কগুলো করার চেষ্টা করো। আজকে তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, ওই একই কথা, হোম টাস্কটা করে যৌগটা যে অ্যান্সারটা আসবে তোমরা সেটা ভিডিওর কমেন্টে, যে কমেন্ট বলে যেখানে লিখতে হয় ওই কমেন্টে উত্তরটা লিখে জানাবে। বলছে দেখো, এইটা সর্বনিম্ন আণবিক ভরের অ্যালকেন যৌগের উদাহরণ দাও, বা অ্যালকেন যৌগকে শনাক্ত করো যার মনোক্লোরিনেশনে আলোক সক্রিয় যৌগ পাওয়া যায়, যার মনোক্লোরিনেশনে আলোক সক্রিয় যৌগ পাওয়া যায়। ভালো করে খেয়াল করো, সর্বনিম্ন আণবিক ভর অর্থাৎ সব থেকে কম আণবিক ভরের একটা অ্যালকেন যৌগের উদাহরণ বা অ্যালকেন যৌগকে শনাক্ত করো যার মনোক্লোরিনেশনে আলোক সক্রিয় যৌগ পাওয়া যাবে। অর্থাৎ মনোক্লোরিনেশনের ফলে এমন একটা যৌগ উৎপন্ন হবে যার কাইরাল কার্বন আছে। আচ্ছা, তোমরা দেখো একবার একদম আমার আজকে ক্লাস শুরুর প্রথমটা খেয়াল করো, যে এই হ্যালোজেনেশন বিক্রিয়া সব থেকে সক্রিয়তা কার বেশি ছিল, ফ্লোরিনের। এই ফ্লোরিনের সক্রিয়তা বেশি, কিন্তু আমরা এই প্রক্রিয়ায় ফ্লোরিন প্রস্তুত করতে পারছি না। কেন? কারণ কি বললাম, বলছে ফ্লোরিনের সক্রিয়তা এত বেশি যে ফ্লোরিনের সঙ্গে অ্যালকেনের বিক্রিয়া, এমনকি অন্ধকারও অ্যালকেনের বিক্রিয়া খুব বিস্ফোরণ সহ হবে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের, যে ফ্লোরিনের সঙ্গে এই অ্যালকেনের বিক্রিয়াটা খুব বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটবে, ফলে সেখানে তোমাদের কি হচ্ছে, কার্বন কার্বন বন্ধনগুলো বিয়োজিত হয়ে যাবে। এই কারণে এই প্রক্রিয়ায় আমরা ফ্লোরাইড প্রস্তুত করতে পারি না। আমরা অন্য কোনো পরোক্ষ পদ্ধতিতে ফ্লোরাইড প্রস্তুত করতে পারি। কোথা থেকে? বলছে ক্লোরাইড বা ব্রোমাইড থেকে। ক্লোরাইড বা বোমাইড থেকে কিভাবে পাই? বলছে দেখো, এ থেকে আমরা ফ্লোরাইড পাবো বা ফ্লুরো অ্যালকেন পাবো। কার সঙ্গে বিক্রিয়া করি? যদি আমরা কোনো অজৈব ফ্লোরাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে এক্ষেত্রে আমরা পাবো কি কি অজৈব ফ্লোরাইড হতে পারে। যেমন ধরো HgF, এই AgF, Hg2, F2, আর্সেনিক, AsF3 ইত্যাদি। একটা উদাহরণ দেওয়া যাক, CH3Cl। এর সঙ্গে যদি
Hg2F2 এর বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে? CH3 CH2, অর্থাৎ এই ক্লোরিনটা কি হবে? ফ্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে F, আর কি হবে? Hg2Cl2। তাহলে দুটো এখানে ফ্লোরাইড ছিল, 2, এটা 2। বা যদি ব্রোমাইড নিই, দেখো CH3 CH2Br, AgF দিই, তাহলে কি হবে? CH3 CH2F, AgBr, এইটা উৎপন্ন হবে। তাহলে এইভাবে আমরা ফ্লোরাইড প্রস্তুত করতে পারব। এরপরে আমরা আসছি, দেখো অ্যালাইলিক হ্যালোজেনেশন। অ্যালাইলিক হ্যালোজেন কি? তোমরা জানো, এর আগে অ্যালাইলিক হ্যালাইড তোমাদের বলেছি। তাহলে অ্যালাইলিক হ্যালোজেনেশন কাকে বলবো? অর্থাৎ বলছে অ্যালাইলিক হাইড্রোজেনের প্রতিস্থাপন হয়ে তোমার কি হবে? অ্যালাইলিক হ্যালাইড উৎপন্ন। অর্থাৎ অ্যালাইলিক হাইড্রোজেনের প্রতিস্থাপন কি দ্বারা? হ্যালোজেন দ্বারা, হয়ে অ্যালাইলিক হাইড্রোজেন, এই হ্যালোজেন উৎপন্ন। সাধারণত এটাকে আমরা বলতে পারি অসম্পৃক্ত যৌগ থেকে, অসম্পৃক্ত অ্যালকেন বা অ্যালকিন থেকে। তোমাদের এইটা এইখানে বলে দিলাম এই কারণে, কারণ এখানে দেখবে sp3 হাইড্রোজেন প্রতিস্থাপন ঘটছে এবং প্রায় আগের প্রক্রিয়াটি CH2 CH3 প্রোপিন, এর অ্যালাইলিক হাইড্রোজেন কোনটা? এইটা, দ্যাট ইজ অ্যালাইলিক হাইড্রোজেন। বলছে এর সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাপের উপস্থিতিতে, প্রায় 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, বা তোমাদের যদি কেলভিনে দেয়া থাকে তাহলে তোর কত হবে? 773 কেলভিন। তাহলে এই একটা হাইড্রোজেন, অর্থাৎ sp3 কার্বন থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, প্রতিস্থাপিত হয়ে তোমার কি হবে? অ্যালাইলিক হ্যালাইড উৎপন্ন হবে, অর্থাৎ CH2Cl, অ্যালাইলিক ক্লোরাইড। এটাও তোমার কি হচ্ছে? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। এবং এখানে দেখবে এইখানে এক ইন্টারমিডিয়েটে একটা অ্যালাইলিক মুক্তমূলক উৎপন্ন হবে। তোমরা জানো অ্যালাইলিক মুক্তমূলকের ক্ষেত্রে স্টেবিলিটি বেশি, বা এর ক্ষেত্রে তোমার কি আছে? স্থায়িত্ব বেশি। কিসের জন্য? রেজোনেন্স করে। ঠিক একইভাবে বেনজাইল ফ্রি রেডিক্যালের ক্ষেত্রেও তাই হবে। যদি এখানে দেখো আমরা এর ক্ষেত্রে ব্রোমিনেশন করতাম, একই কন্ডিশন, CH3 Br2 500 ডিগ্রি সেন্টিগ্রেড হিট, তাহলে অ্যালাইলিক ব্রোমাইড উৎপন্ন হবে। এইটা এই ব্রোমিনেশনের ক্ষেত্রে দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট রিএজেন্ট আছে, এইটা NBS, N ব্রোমো সাকসেনামাইড। অর্থাৎ তোমার দেখো সাকসেনিক অ্যাসিড, আমি এখানে লিখে দিচ্ছি সংকেতটা,
সাকসেনিক অ্যাসিডের অ্যামাইড যেটা এন ব্রোমো, সাকসেনামাইড। তাহলে এক্ষেত্রেও ফ্রি রেডিক্যাল মেকানিজম উৎপন্ন হয় এবং ওই একই অ্যালাইলিক ব্রোমাইড উৎপন্ন হবে। আমরা অ্যালাইলিক ক্লোরিনেশনের ক্ষেত্রে আগে যেমন দেখো শুধু ক্লোরিন দিয়ে করেছি, এই অ্যালাইলিক ক্লোরিনেশনের ক্ষেত্রে আরও একটা রিয়েজেন্ট ব্যবহার করতে পারি, কি SO2Cl2। আগেই পেয়েছো না? আগে দেখো তোমরা পেয়েছিলে এর আগে ক্লোরিনেশনে অ্যালকোহল থেকে SOCl2 থায়োরিল ক্লোরাইড, এটা হচ্ছে সালফিউরিল ক্লোরাইড SO2Cl2। এখানে কিছুটা পারঅক্সাইড দিতে হয় আর হিট দিতে হয়। পারঅক্সাইড হিট, অবশ্যই জৈব পারঅক্সাইড। তাহলেও তোমার কি হবে, এখানে অ্যালাইলিক ক্লোরাইড প্রস্তুত হবে। তাহলে এইখানে দেখো আমরা দেখলাম অ্যালাইলিক হ্যালোজেনেশনের প্রক্রিয়াগুলো আমরা দেখলাম। এরপরে হ্যালাইডের প্রস্তুতি আসছি দেখো আমরা অ্যালকিন থেকে। কি দ্বারা? অ্যালকিনের হ্যালো হাইড্রোজিনেশন। তোমরা জানো যে কোনো অ্যালকিনের ক্ষেত্রে খুব সিম্পল রিয়াকশন পড়েওছ, এর মধ্যে তোমার কি আছে, যদি হাইড্রোজেন হ্যালাইড দেওয়া হয় তাহলে কি হয়, এখানে দেখো এই ডবল বন্ধন ভেঙে যায়, ভেঙে গিয়ে একটার সঙ্গে হাইড্রোজেন এবং একটার সঙ্গে হ্যালোজেন যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা যদি আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, দেখো একটার সঙ্গে হাইড্রোজেন একটার সঙ্গে হ্যালোজেন, তাহলে কি হয়ে গেল, এটা ছিল CH2, হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে কত CH3, এটা ছিল CH2, তাহলে CH2X। বিক্রিয়াটা তোমরা জানো কি রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন। এর মেকানিজম অনুযায়ী কি অ্যাডিশন রিয়াকশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন, তাহলে এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। আমরা দেখে নেবো একবার, মেকানিজমটাও বলে দেবো। এবার দেখো এখানের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যে কোনোটার সঙ্গে হ্যালোজেন যে কোনোটার সঙ্গে দিলেই হবে হাইড্রোজেন। যদি অসম অ্যালকিন হয়, এই অসম অ্যালকিন, এর মধ্যে যদি তোমার কি আছে, আমরা দিই HBr, তাহলে আমাদের কি ছিল, এই ডবল বন্ধন উঠে যাওয়ার কথা, সিঙ্গেল বন্ধন হবে, একটার সঙ্গে হাইড্রোজেন একটার সঙ্গে হ্যালোজেন। এখানে কোনো প্রবলেম ছিল না, এখানে প্রবলেম, অর্থাৎ কার সঙ্গে, এর সঙ্গে হ্যালোজেন হলে একটা যৌগ আর এর সঙ্গে হ্যালোজেন হলে একটা যৌগ, আলাদা যৌগ উৎপন্ন হবে। তাহলে কার সঙ্গে যুক্ত হবে, এই সংক্রান্ত আমাদের একদম নিয়ম রয়েছে, কার, মার্কোনিকফের নিয়ম। অর্থাৎ মার্কোনিকফ রুল কি হয়, মার্কোনিকফ রুল অনুযায়ী কি হয়, যে এই যে যেটা যুক্ত হচ্ছে এর মধ্যে কি আছে, ব্রোমিন হচ্ছে নেগেটিভ, এইচ হচ্ছে পজিটিভ। তাহলে নেগেটিভটা সেই এই কার্বন কার্বন ডবল বন্ধনের মধ্যে, কার্বন কার্বন ডবল বন্ধনের মধ্যে সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে, সেখানে তোমার কি আছে, কম সংখ্যক হাইড্রোজেন আছে, অর্থাৎ তোমার কি হবে এইটা। আর হাইড্রোজেন কার সঙ্গে যুক্ত হবে, এটা হাইড্রোজেন সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখানে বেশি হাইড্রোজেন আছে, আর ব্রোমিন সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। অর্থাৎ এখানে তাহলে দেখো দুটো প্রোডাক্ট হবে, CH3 CH2, যদি এখানে Br যুক্ত হয় তাহলে CH2Br, আর যদি এখানে Br যুক্ত হয় দেখো CH3 CH3Br CH3, অর্থাৎ 1 ব্রোমোপ্রোপেন আর 2 ব্রোমোপ্রোপেন। 2 ব্রোমোপ্রোপেন অ্যাকর্ডিং টু মার্কোনিকফ রুল কি হয়ে যাবে, এটা মেজর, এটা
মাইনর, আমাদের যদি একটা প্রোডাক্ট লিখতে বলতো এটাকেই লিখতাম। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে কি হচ্ছে, তাহলে এই মার্কনিকফ রুল সব ক্ষেত্রে সত্য বা এইটাই সর্বদা ঘটবে? প্রকৃতপক্ষে কিন্তু না, নির্ভর করবে কার উপরে? মেকানিজমের উপরে। এখানে মেকানিজমটা কি মেকানিজম বলেছি? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। যদি মেকানিজমটা একটু খেয়াল করো, তোমাদের মনে আছে, একবার আরো মনে করিয়ে দিই। মেকানিজম কি হয়? অ্যাট ফার্স্ট এইটা, তার আগে কি হয়? এইচ বিআর বিয়োজিত হয়ে এইচ প্লাস বিআর মাইনাস। এখানে ইলেকট্রোফাইল, এটা হাইড্রোজেন এইচ প্লাস, কেন? ইলেকট্রন তথা ঋণাত্মক আধানের প্রতি যার আসক্তি আছে সেই ইলেকট্রোফাইল। তাহলে প্রথমে কি হবে? ইলেকট্রোফিলিক অ্যাটাক এইচ প্লাস কোন কার্বনের সঙ্গে যুক্ত হবে? ইলেকট্রোফিলিক অ্যাটাক এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে, অথবা এই কার্বনের সঙ্গে, এটাকে বললাম এ, এটাকে বি। যদি এ এই কার্বনের সঙ্গে যুক্ত হয়, দেখো হাইড্রোজেনটা, অর্থাৎ এই কার্বনের সঙ্গে যখন যুক্ত হবে, এই যখন যুক্ত হবে, এই ইলেকট্রন খুলে এই ইলেকট্রন বলছি, অ্যাকচুয়াল যুক্ত হবে এইভাবে, এইখান থেকে ইলেকট্রন খুলে এই কার্বনে আসবে, এই কার্বন গিয়ে হাইড্রোজেনকে অ্যাটাক করবে। আমরা সহজে বলছি যদি এই কার্বনের সঙ্গে যুক্ত হয়, তাহলে এর সঙ্গে যুক্ত হলে তোমার কি হবে? CH3 CH2 CH2 CH2, এখানে পজিটিভ কার্বোক্যাটায়ন। অথবা তোমার কি হতে পারে? যদি এই কার্বনটার সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে কি হবে? এই ইলেকট্রন ঘনত্ব এখানে আসবে, সে গিয়ে কার্বনটার সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ CH3 CH2 প্লাস CH3। এটা দেখো কত? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা দেখো কত? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, খুব সিম্পল। এবার দেখো এই 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে তোমরা জানো কার স্টেবিলিটি বেশি? এইটা হচ্ছে মোর স্টেবল। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল। এবার বিক্রিয়া মাধ্যমে আমার ব্রোমিন আছে বিআর, এখানে গিয়ে যুক্ত হবে CH3 CH বিআর CH3, এখানেও তাই বিআর। এই তাহলে এটা যখন মোর স্টেবল কার্বোক্যাটায়ন থেকে গঠন হচ্ছে, এইটা অবশ্যই তোমার কি হয়ে যাবে? দ্যাট ইজ মেজর প্রোডাক্ট। কিন্তু আলটিমেট রিয়াকশনটা কি হচ্ছে? এই প্রথম স্টেপটা, অর্থাৎ এই স্টেপটা হচ্ছে স্লো স্টেপ, দ্যাট ইজ আরডি স্টেপ, হার নির্ধারক ধাপ। তাহলে এই হার নির্ধারক ধাপে কি হচ্ছে? কার্বোক্যাটায়নের ফরমেশন অফ কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নের ফরমেশন হলেই তোমার কি হবে? দ্যাট ইজ স্টেবিলিটি অফ carbocation indicate the rate of reaction. রেট অফ রিয়াকশন, এই কারণেই তোমার কি হচ্ছে? এটা বেশি স্টেবল, এটা বেশি হারে উৎপন্ন হবে, এটা মেজর প্রোডাক্ট হচ্ছে। হয়েছে? এবার দেখো এইটার ক্ষেত্রে আমরা যদি একটা এই বিক্রিয়াটাই CH3 CH ডবল বন্ধন HBr এর বিক্রিয়া করাচ্ছি, অর্থাৎ HBr এর বিক্রিয়া পার অক্সাইডের উপস্থিতিতে। পার অক্সাইড, তাহলে তোমরা কি জানো? অ্যান্টি মার্কনিকফ।
অ্যান্টি মার্কনিকভ রুল, অর্থাৎ মার্কনিকভের বিপরীত বিক্রিয়া মেজর হয় পারক্সাইডের উপস্থিতিতে। কিসের কারণে হয়? কারণ এটা তোমার কি আছে, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন, অর্থাৎ তোমার কি হবে, আগের ক্ষেত্রে যেটা হয়েছিল CH3 CH2Br প্লাস CH3 CH CH3, এখন এইটা হয়ে যাবে তোমার কি আছে, মেজর প্রোডাক্ট। কিসের কারণে? কারণ এটা ফ্রি রেডিক্যাল অ্যাডিশন, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন মেকানিজম। এই হয় ফ্রি রেডিক্যাল অ্যাডিশন মেকানিজম, তোমরা 11-এ পড়ে এসছো, একই প্রসেস। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব, যেটা বলতে যাচ্ছিলাম, যে মার্কনিকভের যে রুল, সেই রুলটা কি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে ভিত্তি করে একটা নিয়ম, কিন্তু ওটা যে সর্বদাই তোমার খাটছে সেটা কিন্তু নয়। পারক্সাইড, যদিও পারক্সাইড অন্য মেকানিজম ফলো করে, সেটা আলাদা ব্যাপার। আমরা একটা অন্য যৌগের ক্ষেত্রে দেখি দেখ। এইটা, তাহলে এর ক্ষেত্রে যদি HBr দিই, মেজর প্রোডাক্ট কি উৎপন্ন হবে? বলছে দেখো, আমরা যে এটা 2 হবে, আমরা যে এতক্ষণ করে এসেছি সেই অনুযায়ী তোমার কি আছে, দুটো প্রোডাক্ট পাবো, অর্থাৎ তোমার কি আছে, এর সঙ্গে একবার ব্রোমিন আর এর সঙ্গে একবার ব্রোমিন যুক্ত হয়ে আলাদা আলাদা ভাবে দুটো প্রোডাক্ট হবে, অর্থাৎ তোমার কি হবে, CH3 CH CH3 CH, আচ্ছা এটা CH2 CH2Br, আর কি এর সঙ্গে যদি ব্রোমিন যুক্ত হয় CH3 CHBr CH3, এই দুটো প্রোডাক্ট হবে, এর মধ্যে এইটা মেজর হবে অ্যাকর্ডিং টু মার্কনিকভ রুল। কিন্তু প্রকৃতপক্ষে হবে কি, এখানে অন্য একটা প্রোডাক্ট উৎপন্ন হবে এবং সেটাই হবে তোমার কি আছে, মেজর প্রোডাক্ট। এটা অর্থাৎ 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন। কেন হচ্ছে এটা? তাহলে এক ফার্স্ট দেখো, আমরা দেখে নিই, এখানে যখন ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে এই হাইড্রোজেনে অথবা এই হাইড্রোজেনে, যেটা বলছিলাম আগের ক্ষেত্রে, আমরা যদিও সহজে এটা দিয়ে বলছি, প্রকৃতপক্ষে কি, এই যে ইলেকট্রন ঘনত্ব, এই ইলেকট্রন ঘনত্ব এসে তোমার হাইড্রোজেন অর্থাৎ H প্লাসের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখান থেকে দেখো, যদি এইটা আসে বা এইটা আসে, তাহলে প্রথমে এইটা বলি, যদি এই ইলেকট্রন ঘনত্ব, অর্থাৎ এই ইলেকট্রন ঘনত্ব এই কার্বনের মধ্যে দিয়ে এখানে আসে, তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো, এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে CH2, এখানে পজিটিভ। যদি এই কার্বন এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, তাহলে এখানে পজিটিভ। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বিক্রিয়া মাধ্যমে ব্রোমিন আছে Br মাইনাস, তাহলে CH3 CH2 CH2Br, এর ক্ষেত্রে কি হবে, ব্রোমিন যদি এখানে যুক্ত হয় Br মাইনাস, তাহলে CH3 CH CH3 CH, অ্যাকর্ডিং টু মার্কনিকভ এটাই মেজর প্রোডাক্ট। কিন্তু এখানে দেখো হবেটা কি, রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে, অর্থাৎ এইখানে যে হাইড্রোজেন পরমাণুটা আছে, অর্থাৎ এই যে হাইড্রোজেন পরমাণুটা আছে, এটা 2 ডিগ্রি হাইড্রোজেন, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ও এইখানে হাইড্রোজেন না, এইটা ঠিক আছে, এই যে হাইড্রোজেন,
এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কি করবে, এই হাইড্রোজেনটা শিফট ঘটবে। এর আগের দিন তোমরা মিথাইলের শিফট দেখেছিলে, এইখানে চলে যাবে। চলে যাওয়ার পরে কি হবে, এটা 30 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। অর্থাৎ তোমার কি আছে CH3 CH3 CH2 CH3, যেহেতু এখানে হাইড্রোজেন চলে যাবে এটা CH2 হয়ে যাবে, এখানে কার্বোক্যাটায়ন। তাহলে এটা কত হলো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোর স্টেবল। মোর স্টেবল। তাহলে এখানে কি ঘটেছে, H মাইনাস আয়ন শিফট কিসের কারণে, টু গেট মোর স্টেবিলিটি, টু গেট মোর স্টেবিলিটি। এরপরে যখন ব্রোমিনটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ দ্যাট ইজ মেজর প্রোডাক্ট, কারণ মোর স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এরপরে তাহলে আমরা একটা রিং এক্সপানশন দেখে নিই। তাহলে এই যৌগটার ক্ষেত্রে দেখো, এরকম যদি আমরা হাইড্রোহ্যালোজিনেশন করাই তাহলে কি উৎপন্ন হবে, এই রিং এক্সপানশন ঘটবে। কিসের জন্য, এক ফার্স্ট ইলেকট্রোফিলিক অ্যাডিশন, মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন, CH প্লাস CH3, মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন। এরপরে কি হবে, এইটা খুলে এখানে চলে যাবে। আচ্ছা, তার আগে বলো এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আগের দিন তোমাদের এরকম একটা এক্সপানশন দেখিয়েছি, তোমাদের খেয়াল আছে। তাহলে এখানে তোমার কি হয়ে যাবে, এটা মিথাইল। খেয়াল করো এটাও কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আগের দিন তোমরা দেখেছিলে। তাহলে গঠন হলো কেন, কারণ এর পরের স্টেপটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে তোমার কি হবে, এবার এই হাইড্রোজেন আয়ন শিফট করবে এখানে। অর্থাৎ তাহলে কি উৎপন্ন হচ্ছে, এইটা পজিটিভ, দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এরপরে তোমার কি আছে, Br মাইনাস আছে, অ্যাটাক করবে। এই এরকম একটা আগের দিন তোমাদের ক্লোরাইড যৌগ গঠন দেখিয়েছিলাম। তাহলে দেখো প্রথমে রিং এক্সপানশন হয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নই হয়েছে, কিন্তু পরের স্টেপটার জন্য হচ্ছে কিসের জন্য, কারণ সেখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গঠন করতে পারছে এবং এটা মোর স্টেবল, ফলে এইটা তোমার মেজর প্রোডাক্ট উৎপন্ন হবে। হয়েছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের একটা কথা বলি। আচ্ছা, এইখানে দেখো একটা তো হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন ওখানে রয়েছে না, ওই হাইড্রোজেনটা যদি শিফট করতো, তাহলে ওই হাইড্রোজেনটা যদি শিফট করতো তাহলে ওখানেই তো তোমার কি হতো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গঠন হতে পারতো। এইটা কেন শিফট করলো না, এইটা কেন শিফট করলো, বলছে দেখো এই যে 4 মেম্বার রিং, এই 4 মেম্বার রিংয়ে দেখো sp3 কার্বন দ্বারা গঠিত। এই sp3 বন্ড অ্যাঙ্গেল তোমরা জানো কত, 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এই 4 মেম্বার রিং গঠন করতে গেলে তার কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে যাচ্ছে। যদিও এটা প্ল্যানার নয়, যদিও ধরে নিই প্ল্যানার, তাহলে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে কত, 90 ডিগ্রি, যদি ধরে নিই প্ল্যানার, বোঝার সুবিধার জন্য। তাহলে 90 ডিগ্রি, ফলে তার বন্ড অ্যাঙ্গেল কমে যাওয়ার জন্য ওখানে এই বলয়ের মধ্যে একটা অ্যাঙ্গেল স্টিন কাজ করে, ও সর্বদা কাজ কি করে, ওর মধ্যে একটা পীড়ন কাজ করে এবং ওর সর্বদা একটা প্রবণতা আছে এই অ্যাঙ্গেল কৌণিক মান বাড়ানো বা অ্যাঙ্গেলটা বাড়ানো। সেই জন্য এখানে হাইড্রোজেন শিফট না ঘটে, এখানে তোমার বলয় থেকে একটা বন্ধনের শিফট ঘটে
এবং সেক্ষেত্রে তোমাদের এরকম রিং এক্সপানশন বা 5 মেম্বার রিং গঠন হবে। আচ্ছা, এর মতো তোমাদের এক্ষেত্রেও একটা হোম টাস্ক দেয়া থাক, দেখি তোমরা এটা কজন করতে পারো। আচ্ছা, পিএইচ মানে ফিনাইল। আচ্ছা, ফিনাইলের সঙ্গে যদি এখন অত পরিচিত না হওয়া, একদম সংকেত দিয়ে দিচ্ছি, C6H5 CH ডবল বন্ধ CH2। এটা তুলনামূলকভাবে একটু ভাবতে হতে পারে। এর ক্ষেত্রে কি হয়, যদি HBr দিয়ে দিই তাহলে কি হবে, মেজর প্রোডাক্ট। এইটার ক্ষেত্রে হয়তো একটু ভাবতে হতে পারে তোমাদের, কিন্তু প্রথম যেটা দিয়েছি সেটা খুব সোজা, একদমই প্রায় ভাবতে হবে না, তোমরা অবশ্যই ওটা করবে। আর এটা তো পারলে আরোই ভালো, তার মধ্যে অনেকেই পেরে যাবে। এরপর আসছি, দেখো হান্স জিকার বিক্রিয়া, হান্স জিকার রিয়াকশন। হান্স জিকার রিয়াকশনে কি হয় বলছে, কার্বক্সিলিক অ্যাসিড, কোনো জৈব কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া যদি কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যমে করানো হয় তাহলে কি হবে, RCl প্লাস তোমার এইটা কি হয়ে যাবে, CO2 প্লাস AgCl উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য, দেখো তোমরা বিক্রিয়াটাকে এরকম ভাবে ভাবতে পারো, ROOAg, কে যুক্ত হচ্ছে, ক্লোরিন, অর্থাৎ ClCl। কিভাবে হচ্ছে, এই AgCl যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে, দ্যাট ইজ AgCl। কোনটা, Ag আর Cl। এখানে দেখো এই অ্যালকিল মূলক আর হ্যালোজেন যুক্ত হয়ে তোমার কি হচ্ছে, RCl, পড়ে থাকলো কি, CO2। এখানে দেখো সর্বদা কি হবে, মূল যৌগের থেকে একটি কার্বন পরমাণু কম, অর্থাৎ একটা কম কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হবে। ফলে এখানে আমরা চেনের দৈর্ঘ্য কমানোর জন্য আমরা, বা শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা কমানোর জন্য আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করতে পারি। এখানে দেখো আরেকটা কথা এমনি জেনে রাখো, এই আর এর ক্ষেত্রে এই আর এর বিক্রিয়ার ক্রম কিরকম হয়, বলছে আর যদি 1 ডিগ্রি হয় তাহলে তারটা বেশি হবে কার থেকে, 2 ডিগ্রি অপেক্ষা, কার 3 ডিগ্রি অপেক্ষা। আগে উদাহরণ দিয়ে দেখা যাক। দেখো এইটা শুধু ক্লোরাইড না, ব্রোমাইডের ক্ষেত্রেও ঘটবে। উদাহরণ দেওয়া যাক, CH3 COOAg সিলভার লবণ, কি করেছি, ক্লোরিন দিয়েছি CCl4, তাহলে কি হবে, আগের মতো খেয়াল করো, AgCl আর কি, এই যে অ্যালকিল Cl অর্থাৎ CH3Cl, আর কি মাঝের এটা কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে বলে কার্বনের সংখ্যা কমে যাচ্ছে। যদি এখানে দেখো CH3 CH2 COOAg, এখানে Br দিতাম, Br2 CCl4, তাহলে কি হবে, AgBr। দেখো আর Br অর্থাৎ CH3 CH2Br প্লাস CO হয়েছে। আর এদের বিক্রিয়ার ক্রম হয় এইটা। তো একটা তোমরা দেখলে এই বিক্রিয়াটা, যে কার্বন পরমাণু শৃঙ্খলে কার্বন পরমাণুর সংখ্যা কমানোর জন্য আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করতে পারি। এবার দেখো বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটা ব্যতিক্রম দেখব, ফিনাইল, আগেই বলেছি ফিনাইল কি, বেনজাইল মূলক, COOAg। এর মধ্যে যদি ধরো ব্রোমিন দিলাম,
ব্রোমিন দিলাম কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যমে, তখন এখানে এই হ্যালাইড না হয়ে অ্যালকিন উৎপন্ন হবে। কারণ তোমাদের দেখো এর ক্ষেত্রে লিখেছি 3 ডিগ্রি অ্যালকিন মূলক থাকলে তার থেকে রিয়াকশনের হার কি হয়ে যায়, কম হয়ে যায়, অর্থাৎ এইটা উৎপন্ন হবে অ্যালকিন CH3PH। ঠিক আছে, অ্যালকিন উৎপন্ন হবে এক্ষেত্রে। আর বাকি যেসব তো যা হওয়ার সেগুলো তো তোমাদের একই রকম ঘটতে থাকবে, অর্থাৎ তোমার কি হচ্ছে CO2 AgBr ইত্যাদি। আর একটা জিনিস এখানে দেখে রাখো, CH3COO Ag, ক্লোরিন ব্রোমিনের জায়গায় যদি আয়োডিনকে নিতাম তাহলে কার্বন টেট্রাক্লোরাইড, এখানে এই প্রোডাক্ট পেতাম না, এখানে এস্টার উৎপন্ন হতো CH3COO CH3। ঠিক আছে, আর কি হয়ে যাবে এখানে, দ্যাট ইজ AgI উৎপন্ন হবে। আর একটাই তোমাদের বিক্রিয়া করাবো, দেখো ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। এটা তোমার কি হয়, অ্যালকিল ক্লোরাইড বা বোমাইড থেকে আমরা আয়োডিন প্রস্তুত করতে পারি, ক্লোরাইড বা বোমাইড থেকেও হয়। এর সঙ্গে যদি তোমার কি আছে সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়া ঘটানো হয় কোথায়, অ্যাসিটন মাধ্যমে, অ্যাসিটন মাধ্যমে দিয়ে হিট করা হয়, তাহলে এই ক্লোরিনটা আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ I প্লাস NaCl। একই ঘটনা ঘটে ব্রোমিনের ক্ষেত্রে, খুব সিম্পল বিক্রিয়া। এর সঙ্গে সোডিয়াম আয়োডাইড, একই হিট, অ্যাসিটন, তাহলে CH3CH2I প্লাস NaBr, ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। তাহলে এই গেল তোমাদের অ্যালকিল বোমাইডের বিভিন্ন প্রস্তুতি পর্বকে আমরা শেষ করে এলাম। এরপরে আমরা এর ভৌত ধর্মগুলোকে একটু দেখে নেব। এবার আমরা হ্যালো হাইড্রোকার্বনের কয়েকটা ভৌত ধর্ম দেখে নেব। প্রথমে আসি দেখো পোলারিটি। যে কোনো ক্ষেত্রে দেখো অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে যদি দেখি, এখানে অ্যালকিল মূলক বা কার্বনের তুলনায় তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে ইলেকট্রন সরণ এই মুখে, অর্থাৎ এদিকে ডেল মাইনাস, এদিকে ডেল প্লাস, অর্থাৎ অণুটা কিরকম পোলার বা মেরুধর্মী। এবার বিভিন্ন হ্যালাইডগুলোর ক্ষেত্রে এদের পোলারিটির ক্রম কি হয়, পোলারিটি বলছে RCl বেশি কার তুলনায়, RBr বেশি কার তুলনায়, RI বেশি RF। ভালো করে খেয়াল করো, অর্থাৎ এটা যদি আমরা কোনো উদাহরণ দিই দেখো তাহলে কি হবে, মিথাইল ফ্লোরাইড, তার থেকে মিথাইল ক্লোরাইড বেশি, সেটা আবার বেশি কার থেকে, মিথাইল ব্রোমাইড, সেটা বেশি কার, মিথাইল আয়োডাইড। কিসের কারণে এটা হচ্ছে খেয়াল করো, বলছে তোমরা পোলারিটির সমীকরণটা জানো, পোলারিটি দ্যাট ইজ মিউ সমান কি হয় E ইন্টু ডি, অর্থাৎ আধান ইন্টু ডিস্টেন্স বা বন্ড ডিস্টেন্স। এইখান থেকে খেয়াল করো, এই দিক থেকে এই দিকে এইটুকুটা কি হয়ে গেছে, ই এর মান অর্থাৎ কি আধান হ্রাস পাচ্ছে, আর ডি যেটা হচ্ছে কি বন্ধন দৈর্ঘ্য, এটা কি হচ্ছে বৃদ্ধি। ভালো করে খেয়াল করো, ডি বৃদ্ধি পাচ্ছে, ই হ্রাস পাচ্ছে, দুটো বিপরীতমুখী প্রক্রিয়া মিউ এর মানের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কি কার প্রভাব বেশি হবে, বা মিউ এর মান কি হবে,
বলছে এই দুটোর মধ্যে যার প্রভাব বেশি সেই অনুযায়ী মিয়ের মান হবে বা পোলারিটির মান হবে। বলছে এখানে দেখো এদের ক্ষেত্রে আধান হ্রাসের জন্য বা বলতে পারি আগে বন্ধন বলি, বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণে পোলারিটি বৃদ্ধি পায় আধান হ্রাসের জন্য তার থেকে পোলারিটি হ্রাসের পরিমাণ বেশি, অর্থাৎ তোমার এক্ষেত্রে এর প্রভাব বেশি। তাহলে এর প্রভাব বেশি হলে রেজাল্ট স্বরূপ কি হবে, মিউ এর মান হ্রাস। এবার এইটুকুটা দেখো, এইখানটা একই ই বৃদ্ধি এবং ডি, এই ই বৃদ্ধি বলছি ফ্লোরাইড থেকে ক্লোরাইডে, এদিকে ফ্লোরাইড থেকে ক্লোরাইডে ই হ্রাস অর্থাৎ একই হবে, ডি বৃদ্ধি। এইখানে দেখো বলছে এই ফ্লোরিন আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য ই এর হ্রাস যতটা হয় তার তুলনায় ক্লোরিনের আকার বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ এর প্রভাব কি হয়, প্রভাব বেশি। অর্থাৎ আমরা কি বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাসের কারণে মিউ যে পরিমাণ হ্রাস পায়, অবশ্যই খালি আমি এইটা বলছি এই দুটোর ক্ষেত্রে ক্লোরাইড এবং ব্রোমাইড, যেই তুলনায় হ্রাস পায় ডি অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধির কারণে মিউ এর বৃদ্ধি, অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য বি এর কারণে মিউ এর বৃদ্ধি বেশি। এই কারণে ক্লোরাইড অপেক্ষা ক্লোরাইডের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান বেশি। এই রেজাল্টটা লিখলে কি হবে দেখো, বলছে মিথাইল ক্লোরাইড সব থেকে বেশি হবে, তারপরে হবে মিথাইল ফ্লোরাইড, তারপরে হবে তোমার কি আছে মিথাইল ব্রোমাইড, তারপরে হবে মিথাইল আয়োডাইড। এইটা এরপরে দেখো এদের পরের ধর্মে আসি। আসছি দেখো দাব্যতা। হ্যালাইড গুলো আমরা কি দেখলাম, পোলার। বলছে দেখো এরা জলে অদাব্য আর জৈব দাবকে দাব্য। দেখো অর্গানিক যৌগ অ্যালকিল হ্যালাইড জৈব দাবকে দাব্য হবে, কিন্তু হ্যালাইড গুলো তো পোলার, তাহলে জলে দাব্য হওয়া উচিত, কিন্তু জলে অদাব্য কেন? বলছে দেখো জলে এরা কি হয়, জলের অণুর সঙ্গে কি আকর্ষণ বল ক্রিয়া করে, এখানে ভালো করে দেখো জলের অণুর সঙ্গে আকর্ষণ বল ক্রিয়া করে কি, ডাইপোল ডাইপোল। কিন্তু জলের অণুগুলো নিজেদের মধ্যে কি আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে, হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনের তীব্রতা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল অপেক্ষা বেশি, ফলে জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে তোমার কি হচ্ছে, অ্যালকিল হ্যালাইডের অণুর সঙ্গে ডাইপোল ডাইপোল আকর্ষণ বলে আবদ্ধ হবে না। তাহলে মূল কারণটা কি, জলের অণু হাইড্রোজেন বন্ধন বিয়োজিত করে আর এক্স এর সঙ্গে ডাইপোল আকর্ষণে আবদ্ধ হবে না। এটাই হচ্ছে মূল কারণ, কারণ হাইড্রোজেন বন্ধনের আকর্ষণ বল ডাইপোল ডাইপোল অপেক্ষা বেশি। যদি এদের স্ফুটনাঙ্কগুলো দেখি, দেখো স্ফুটনাঙ্ক
অ্যালকিল হ্যালাইড অর্থাৎ আর এক্স, এদের অণুগুলোর মধ্যে কি আকর্ষণ বল আছে, যেহেতু ডাইপোল ডাইপোল আছে, ডাইপোলার, তাহলে তোমার কি আছে ডাইপোল। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, এবং তোমার কি আছে ভ্যান ডার ওয়াল। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, এই দুটো আকর্ষণ বল ক্রিয়া করে। এই কারণে এদের স্ফুটনাঙ্ক কম হয় কার থেকে, অন্য জৈব যৌগ অ্যালকোহল, কার্বনিল বা অ্যাসিড। কেন? কারণ এই অণুগুলো তোমার কি থাকে, বেশিরভাগই হাইড্রোজেন বন্ধন অথবা ডাইপোল ডাইপোল আকর্ষণ থাকে, কিন্তু তার মাত্রা অনেক বেশি, সেই জন্য এর অপেক্ষা কম। কিন্তু কার অপেক্ষা বেশি বলছে, প্যারেন্ট হাইড্রোকার্বন। প্যারেন্ট হাইড্রোকার্বন অর্থাৎ যে হাইড্রোকার্বন থেকে অ্যালকিল হ্যালাইডটা উৎপন্ন হয়েছে তার অপেক্ষা বেশি। কেন? এইটার কারণটা কি? কারণ এখানে এক্স হাইড্রোজেন প্রতিস্থাপিত করে এক্স এসে যাওয়ায় আণবিক ভরের মান বেশি হয়। আণবিক ভরের মান বেশি, আর আণবিক ভর বেশি হলেই তোমার কি হয়, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বেশি। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বেশি, অর্থাৎ আণবিক ভর বেশি হলেই তোমার কি হবে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান সেক্ষেত্রে তোমার কি হবে, বেশি হবে। এবার দেখো, যদি ভিন্ন হ্যালাইডগুলোর ক্ষেত্রে দেখি, অর্থাৎ আর সিএল, আর বিআর বা আর আই, বা তোমার কি আছে আর এফ, বলছে এদের স্ফুটনাঙ্ক বাড়ে, বয়েলিং পয়েন্ট। কিসের জন্য? এখানেও দেখো দুটো বিপরীতমুখী বল ক্রিয়া আছে, এদিক থেকে যত ডান দিকে যাচ্ছি তত তোমার কি আছে, মিউ হ্রাস পাচ্ছে, অর্থাৎ আর একটু ভালো করে বললে তোমার কি হবে, পোলারিটি হ্রাস। পোলারিটি এখানে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে পোলারিটি হ্রাস পেলে তো বয়েলিং পয়েন্ট হ্রাস পাওয়ার কথা, কিন্তু পোলারিটি হ্রাস পেলেও এখানে দেখো ডাইপোল আকর্ষণ বল বা ডাইপোল না, ভ্যান ডার ওয়াল, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বৃদ্ধি। কারণ কি? কারণ আণবিক ভর, বা বলতে পারি এই যে আয়োডিনের ক্ষেত্রে আকার, এই দুটোই তোমার কি আছে, বৃদ্ধি পাচ্ছে। এই ভ্যান ডার ওয়াল আকর্ষণের এক্ষেত্রে পোলারিটি অপেক্ষা, তোমরা জানো ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান সাধারণত ডাইপোল ডাইপোলের থেকে কম হয়, কিন্তু এখানে এই বেশি থাকবে, অর্থাৎ এখানে ভ্যান ডার ওয়ালের প্রভাব বেশি। তোমরা অর্গানিক এই ছোট মোটো ব্যতিক্রমগুলো দেখবে, হামেশাই দেখতে পাওয়া যাবে। তাহলে এখানে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান বৃদ্ধি পাওয়ায় পোলারিটি হ্রাস পেলেও এদের ক্ষেত্রে তোমার কি হয়, স্ফুটনাঙ্ক আস্তে আস্তে তোমার বৃদ্ধি পেতে থাকে। বলছে দেখো, একই অ্যালকিল মূলকের বিভিন্ন ব্রাঞ্চিং গুলো যদি দেখি, অর্থাৎ দেখো CH3 CH2 CH2 CH2Cl CH3 CH3 CHCl বা CH3, এইটা এদের ক্ষেত্রে কি হবে, যত ব্রাঞ্চিং বাড়বে, শাখা প্রশাখা বাড়বে, তত তোমার কি হবে, বয়েলিং পয়েন্ট হ্রাস পাবে। কিসের জন্য? বলছে যত শাখা প্রশাখা বাড়ে, এটা তোমরা অ্যালকেনের একটা ধর্মে পড়ে এসেছিলে,
যত শাখা প্রশাখা বাড়ে আকার কি হয়, গোলক আকৃতি বা বর্তুল আকার হয়। ফলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পায়। এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পাওয়ার জন্য তোমার কি আছে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ হ্রাস পায়। ঠিক আছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পাওয়ার জন্য এক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান হ্রাস পায়, তাই স্ফুটনাঙ্ক হ্রাস পায়। আর একটা দেখো, আমরা দেখব স্থায়িত্ব। স্থায়িত্ব বা এটাকে আমরা বলতে পারি বন্ধন শক্তি। দেখো RCl, RBr, RI কি হয়, বন্ধন শক্তির ক্রম, বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথ। কিসের জন্য, এদিকে গেলে অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যত এদিকে যাচ্ছি হ্যালোজেন পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। জানো তোমরা ক্লোরিন অপেক্ষা ব্রোমিনের আকার বড়, ব্রোমিন থেকে আয়োডিনের আকার বড়। এই আকার বৃদ্ধি পাওয়ার জন্য বন্ধন দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি পায়। ফলে বন্ড এনার্জি বা বন্ড এনার্জি তোমার কি হচ্ছে, ক্রমশ হ্রাস পেতে থাকে। এই হ্রাস পেতে থাকার জন্য এই আয়োডাইড কি হয়ে যায়, অনেক ক্ষেত্রে অস্থায়ী হয়। একে আলোর উপস্থিতিতে রেখে দিলে এ বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে আর এবং আয়োডিন উৎপন্ন করে। ফলে দ্রবণটা কি হয়ে যায়, বেগুনি বর্ণ ধারণ করে, বেগুনি বর্ণ ধারণ করে। আর একটাকে একটুখানি আমরা দেখব, সেটা হচ্ছে দাহ্যতা, অর্থাৎ এরা কেমন জ্বলে। বলছে দেখো, সাধারণত তোমরা এদের ক্ষেত্রে প্যারেন্ট অ্যালকেন, যে কোনো অ্যালকেনগুলোর ক্ষেত্রে তোমরা খেয়াল করেছো অ্যালকেনগুলো কি হয়, তীব্র দাহ্য। কিন্তু এই হ্যালোজেন পরমাণু এসে যাওয়ার জন্য এদের ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, দাহ্যতা বা দহন ক্ষমতা, দাহ্যতা এদের ক্ষেত্রে কি হয়, হ্রাস পায়। হ্রাস পায় বলতে কার অপেক্ষা, অ্যালকেন। বা এটাকে বলতে পারি দাহ্যতা খুব কম হয়, কম হয়। এই দাহ্যতা খুব কম হয়। আর এদের দেখো জৈব যৌগের প্রপার্টি আছে, সেই জন্য এরা তোমার কি হচ্ছে, অয়েল বা ফ্যাট এগুলোকে তোমার কি হচ্ছে, দ্রবীভূত করতে পারে। অর্থাৎ তেল বা চর্বি এদেরকে দ্রবীভূত করতে পারে। এই তেল চর্বিকে দ্রবীভূত করতে পারে এবং দাহ্যতা এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, খুব কম হচ্ছে। এই কারণে এই পলিহ্যালাইডগুলোর ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, পলিহ্যালাইডগুলোকে তোমাদের ডাইক্লিনিকে, এই ধর্মটা থাকার জন্য এদের ক্ষেত্রে ডাইক্লিনিকে দাবক রূপে ব্যবহার করা হয়। যেমন কার্বন টেট্রাক্লোরাইডকে পাইরিন রূপে ইত্যাদি দাবক রূপে ব্যবহার করা হয়। তাহলে এখানে তোমরা দেখো অ্যালকিল হ্যালাইডগুলোর আমরা ভৌত ধর্ম পর্যন্ত করলাম। তোমাদের এখানে আমি ভৌত ধর্ম পর্যন্তই করিয়ে রাখলাম, মানে প্রস্তুতির সঙ্গে ভৌত ধর্মটা জুড়ে দিলাম, কারণ এরপরে আমরা নতুন করে এই প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মেকানিজমগুলো শুরু করব, অর্থাৎ একদম পৃথকভাবে। সেই জন্য ফিজিক্যাল প্রপার্টিটা আমি এখানেই করিয়ে দিলাম।